মানে ওরকম হাসি, মানে পাহাড়ে ওই রাত্রিবেলা আমরা শুনছি, মানে যে কেউ ভয় পেয়ে যাবে। এরকম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, ঠিক এরকম দৃষ্টিতে। দরজাটা এক্ষুনি বন্ধ করো, আমার ঠান্ডা লাগছে বলছি তো আমি। সেই মহিলাটা উল্টো পায়ে সিঁড়ি দিয়ে উঠে আসে। পৃথিবীতে এমন কিছু ভৌতিক ঘটনা ঘটে যার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া কার পক্ষে এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি। কেউ বলেন আমি ভূত দেখেছি, কেউ বলেন আত্মা এখন হয়তো শান্তি পায়নি কোনো এক মানুষের, সেই আত্মা হয়তো এখন ঘুরে বেড়াচ্ছে, আবার কেউ বলেন এটা একটা নেগেটিভ এনার্জি। কোনটা কতটা সত্য তা আমরা এখনও কেউ জানি না। আজ আমার সঙ্গে একজন দিদি রয়েছেন, তার সাথে কথা বলবো এবং তিনি আমাদেরকে শোনাবেন এমন একটি ঘটনা, তিনি সেটি নিজে চোখে দেখেছেন, একটি ভৌতিক ঘটনা, এবং আপনারা সেটা শুনে বা দেখে তারপর আপনারা ডিসাইড করবেন এর বৈজ্ঞানিক কী হতে পারে। বৈজ্ঞানিক কিছু বিচার যদি আপনারা করতে পারেন সেটা অবশ্যই করবেন। এবং দিদির কাছ থেকে আমরা চলুন আজকে সেই ঘটনাটি শুনে নিই। তুমি যে ঘুরতে গেছিলে বা পাহাড়ের ওইদিকে যেখানে গেছিলে একটু দর্শকদের জানাও এবং সেই গল্পটা একটু তোমার কাছ থেকে শুনি। অ্যাকচুয়ালি আমরা মানে আমি তো যেখানে জব করি, ঠিক আছে, সেখানে সব আমার কলিগদের সাথে প্লাস আমার ভাই বোনদের সাথে প্ল্যান করে আমি 2023-এর এপ্রিলে আমরা প্ল্যান করি যে আমরা সিকিম যাব। সিকিমের ঠিক কোথায় যাব ঘুরতে সেটা আমরা ওরকমভাবে প্ল্যান করিনি, বাট সিকিম যাব এটা আমরা প্ল্যান করেছিলাম, ঠিক আছে। তো আমরা নিউ জলপাইগুড়িতে নেমে আমরা একটা প্যাকেজ নিই যে আমরা নর্থ সিকিমটা কভার করব, মানে পুরোটাও কভারও হয়নি, নর্থ সিকিমটাই যাব। তো গ্যাংটকে গেলাম। গ্যাংটকে যাওয়ার পর আমাদের নর্থ সিকিমে আমরা পৌঁছলাম। লাচেনে যেদিনকে আমরা যাচ্ছি, মানে একদম ফার্স্ট যেটা নর্থ সিকিমের স্টপেজ, যেটা মানে যেটা আর কি ভিজিটিং প্লেস আমাদের ছিল, সেটা হচ্ছে কি লাচেন ছিল। তো লাচেনে আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে প্রায় 7টা সাড়ে 7টা হয়ে যায়। তো 7টা সাড়ে 7টা হয়ে যাওয়ার জন্য কি হয়েছিল, মানে প্যাকেজের মধ্যে ওই হোটেলটার মধ্যে যতজন প্যাসেঞ্জার্স বলো যারা ভিজিটার্স ছিল তারা মানে আগে পৌঁছে গেছিলো, আমরা একদম লাস্টের দিকে পৌঁছেছিলাম। তো সেরকম একটা রুম কিছু ছিল না। আর আমাদের যে হোটেলটা ছিল তার উল্টো দিকে ছিল হচ্ছে গিয়ে আর্মি বেস ক্যাম্প। আমরা হোটেলে যাওয়ার পর আমরা দেখি যে যেহেতু আমরা সব থেকে লাস্টে পৌঁছেছি আর আমাদের সাথে আমার ভাইরা ছিল প্লাস আমার কালিগরা ছিল, আমার বোন ছিল, তো মেয়েদের জন্য আলাদা একটা রুম আর ছেলেদের জন্য আলাদা রুম, এরকম একটা ব্যবস্থা করি আমরা। তো যখন হোটেলের লোকজনেরা আমাদেরকে রুমটা দেখাচ্ছিল তখন আমরা দেখতে পেলাম যে মানে রুমটা দুটোই হচ্ছে গিয়ে, একটা হচ্ছে গিয়ে ওপরতলায় একদম মানে 3rd ফ্লোরে আর আরেকটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে। তখন আমি হোটেলের যারা ছিল তাদেরকে আমি রিকোয়েস্ট করি যে দাদা যদি একসাথে করা যায় রুমটা, কারণ বুঝতেই পারছো আমরা মানে মেয়ে আর ছেলে মানে দুটো দলই আছে, তো কেউ যদি নিচে থাকে কেউ যদি ওপরে থাকে কোনোরকম কোনো কারণে কোনো কিছু হলে তখন তাদেরকে ডাকা যাবে না না। তো সেটার জন্য আমি বলেছিলাম যে এক জায়গায় যদি করা যায়। সেখান থেকে মানে হয়তো আমাদের রুম চুজ করাটা হয়তো ভুল ছিল, মানে সেখান থেকে মানে এত কিছু যে হতে পারে তখনও আমরা জানতাম না, ঠিক আছে, তখনও বুঝতে পারিনি আসলে ব্যাপারটা, ঠিক আছে। এবার আমাদের মেয়েরা যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে একদম টপ ফ্লোরে, আন্ডার কনস্ট্রাকশন ছিল, ঠিক আছে, ছাদ ছিল, একটাই রুম ছিল ওখানে, আর কোনো রুম ছিল না ওখানে। তো আমাদের মনে খুব আনন্দ, সেটার জন্য আমরা মেয়েরা শুধুমাত্র ওই রুমটায় গেছি। আর ঠিক তার নিচের ফ্লোরে ওই সিঁড়ি থেকে নেমেই লাগোয়া যে রুমটা আছে সেটা আমার ভাই আর তার বন্ধুদেরকে আমি দিয়েছিলাম। তো তখনও মানে মনের আনন্দর যে এইরকম বহিঃপ্রকাশ হতে পারে সেটা তখন বুঝতে পারিনি। তো রীতিমতো আমরা ডিনার করে, হোটেলের ওনারা ডাকলো যে সবার ডিনারের টাইম হয়ে গেছে, আমরা ডিনার দিয়ে দিচ্ছি, তো ডিনার করে নিলাম আপনারা সবাই। আমরা ডিনার করতে নিচে গেলাম, ডিনার করলাম। ডিনার করার সময় অনেক ইয়ার্কি ফাজলামও হলো। তারপর ওপরে যখন এসছি আমরা মানে এটা বলতে লজ্জা নেই, ঠিক আছে, আমরা একটুখানি ব্যবস্থা করেছিলাম যেহেতু ঠান্ডার জায়গা, অনেকটা ঠান্ডা ছিল তখনও। তো সেটার জন্য আমরা ভেবেছিলাম যে ঠিক আছে একটু অল্প মধ্যে দিয়ে একটু গল্প গাছা হবে, সঙ্গে করে এটাও চলবে। তো আমরা, আমার ভাই তার বন্ধুরা এবং আমার অফিস কলিগ যারা গেছিলো, ঠিক আছে, আমার সাথে আমার 2টো অফিস কলিগ গেছিলো, আমার বোন গেছিলো আর আমার ভাই আর ভাইয়ের 3টে বন্ধু গেছিলো। তো আমরা আমাদের রুমে বসে আছি, মানে আমাদের রুমটা ছিল হচ্ছে গিয়ে এই পাশটায় একটা খাট, মানে দরজা থেকে ঢুকেই একটা অপোজিট সাইডে একটা বেড ছিল,
তার এই বেডটার এই পাশে একটা বেড ছিল, আর ওই বেডটার উল্টো দিকে একটা বেড ছিল, মানে 3 দিকে 3টে বেড ছিল। আর ওয়াশরুম যেটা ছিল সেটা রুমের ভেতরেই ছিল। রুমটা দেখে আমাদের এতটাই পছন্দ হয়েছিল, পছন্দ হওয়ার আরেকটা কারণ হচ্ছে গিয়ে ওপেন একটা ছাদ ছিল, ঠিক আছে, যদিও আন্ডার কনস্ট্রাকশন, বাট ওপেন একটা ছাদ ছিল। ওপেন ছাদটার জন্য আমাদের আরও বেশি ভালো লেগেছিল, যেহেতু ওখান থেকে পাহাড় দেখা যাচ্ছিল। সকালবেলা জানালা থেকে পাহাড় দেখতে পাচ্ছিলাম, প্লাস হচ্ছে গিয়ে ওই ওপেন ছাদটা থেকেও পাহাড় দেখা যাচ্ছিল। মানে সামনে আর্মি বেস ক্যাম্প, তার উল্টো দিকে পুরো পাহাড়, সেটা মানে রাত্রি হলেও একটা মানে অন্যরকম একটা বিউটি ছিল ওটার মধ্যে, ঠিক আছে। তো আমরা যখন খেয়ে দিয়ে ওপরে আসি, যে যার বাড়ির লোকজনদের সাথে কথা বলার জন্য, কেউ আন্ডার কনস্ট্রাকশন ওই ছাদটায় যাচ্ছিল, কেউ ঘরে বসেই কথা বলছিল। মানে আমি যেমন পার্সোনালি আমি নিজেই গেছিলাম আন্ডার কনস্ট্রাকশন ছাদটায় কথা বলতে। মেইনলি যাকে নিয়ে ঘটনাটা, আমি তার নাম উল্লেখ করছি না, আমার অফিসের একজন কলিগ, সে আমার থেকে বয়সে ছোট, আমার যে আরেকটা কলিগ গেছিলো তার থেকেও বয়সে ছোট। সে ওই ছাদের ওই কর্নারটায় গেছিল ফোনে কথা বলতে, কিন্তু আমি জানতাম না এটা, যে ওই কর্নারটায় গেছিল। সন্ধ্যেবেলা না, রাত্রেবেলা গেছিল, ঠিক আছে। ও রাত্রেবেলা গিয়ে ওই কর্নারটায় কথা বলে এসে, আমরা ভেবেছি নর্মাল এটা, মানে আমরা সবাই গেছিলাম কথা বলতে ওখানটায়, একবার করে সবাই গিয়ে দেখে এসছে ওই জায়গাটা, বেশ ভালোই লেগেছিল, সেটার জন্য আর কিছু হয়নি। রুমে যখন আমরা সবাই চলে এসেছি, চলে আসার পর আমরা যখন করছি একটা কথা বলে মানুষ, যে মেয়েদেরকে নাকি চুল খোলা বা চুল, এক্স্যাক্টলি ও কিভাবে গেছিল ওখানে? চুল খোলা অবস্থাতেই গেছিল, মানে এটা আমিও খুব ভালো করেই মানি, ঠিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে এর আগে একবার এরকম একটা নেগেটিভ এনার্জির সাথে, মানে নেগেটিভ এনার্জি আমার মধ্যে মানে ঢুকেছিল বলে, মা বলে, ঠিক আছে। যেটার কারণ ছিল হচ্ছে গিয়ে আমি আমাদের এই ছাদে খোলা চলে এসেছিলাম সন্ধেবেলা, ঠিক আছে। সেটার জন্য আর কি, মানে এটার এক্সপিরিয়েন্স আছে আমার কাছে, যে খোলা চুলে রাত্রিবেলা হোক বা সন্ধেবেলা বিশেষ করে খোলা চুলে থাকতে নেই মেয়েদেরকে। তো যাই হোক, এবার আমরা যখন রুমে চলে আসি, রুমে চলে আসার পর আরেকটা ঘটনা ঘটেছিল লাচেনে। সেটা হচ্ছে গিয়ে মানে ওখানে তো একটু পাহাড়ি এলাকা, তো ওখানে হচ্ছে গিয়ে তোমার মানে কারেন্ট সাপ্লাইয়ের ব্যাপারটা, ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের ব্যাপারটা, ওটা একটুখানি প্রবলেমেটিক আছে। তার কারণ হচ্ছে গিয়ে ওখানে পাহাড়ের ওপরে থাকার জন্য মানে সাপ্লাইটা হতে তো একটু হয়, মানে অসুবিধা হয় ওদের। তো ওরা কি করে, রাত্রিবেলা হোটেলে, মানে যে হোটেলে আমরা ছিলাম বিশেষ করে, বা আর 2-3টে হোটেল ছিল, ওরা হোটেল থেকে যখন বেরিয়ে যায়, মানে হোটেলের লোকেরা, তারা কি করে, তারা লাইটগুলোকে অফ করে দিয়ে যায়, লাইট, ফ্যান, মানে সমস্ত ইলেকট্রিসিটির যা আছে ব্যবস্থা সবার রুমে অফ করে দেয়। ওটা অটোমেটিক একটা ওদের মেইন সুইচ আছে, ওখান থেকে অফ করে দেয়। ওটা আমরা জানতাম না, ওটা আমরা পরে জানতে পেরেছিলাম। সাপ্লাই কম বলে রাত্রে বন্ধ। হ্যাঁ, যেহেতু ঠান্ডা, ফ্যান লাগবে না, লাইট লাগবে না, মানে মোমবাতির ব্যবস্থা থাকলে মোমবাতি ইউজ করবে। এবার যারা জানতো তারা হয়তো মোমবাতি নিয়ে গেছিলো, আমরা তো জানতাম না, আমরা মোমবাতি নিয়ে যাইনি, স্বাভাবিক। এবার যখন দেখলাম এরকম যে আমাদের কারোর ফোনেই চার্জ সেরকম একটা নেই, আমরা আড্ডা মারতে বসেছি, আড্ডা মারতে বসার 5-10 মিনিটের মধ্যে কারেন্ট চলে গেল। আমরা ভাবলাম যে হয়তো কারেন্ট আসবে, কিন্তু সেই কারেন্ট আর এলো না, ঠিক আছে। এবার আমরা যেরকম গল্প করতে বসেছি, গল্প করছি, এই পাশে যে সিঙ্গেল খাটটা ছিল, সেই সিঙ্গেল খাটটায় আমি, আমার ভাই, আমার বোন, আমার অফিস কলিগ যে আছে ও বসেছিল। আর এই পাশের যে খাটটা ছিল, সেই বিছানাটায় বসেছিল আমার ভাইয়ের 3টে বন্ধু, ওরা বসেছিল। আর উল্টো দিকের খাটটায় আরেকটা যে আমার কলিগ ছিল, মানে যেটা ছোটো আর কি বয়সে, ও শুয়েছিল। ও কি করেছে, ওই ফোনে কথা বলে আসার পর মানে ও রুমে ঢুকেছে, রুমে ঢোকার পর ওই বিছানাটায় গিয়ে বসেছে, আর আমাদেরকে বললো কি যে পূজাদি, কালকে তো জার্নি করতে হবে, আবার আমাদের যেতে হবে, বেরোতে হবে, কালকে সকালবেলাও উঠতে হবে, তো আমার না ঘুম পাচ্ছে, আমি না ঘুমিয়ে পড়ছি। আমরা বললাম ঠিক আছে, তুই ঘুমিয়ে পড়। এবার ঘুমিয়ে পড়ার আগে যেটা আমি লক্ষ্য করিনি, ওর খাটের উল্টো দিকে যে খাটটা ছিল, সেই খাটে যারা বসেছিল, আমি তাদের কাছ থেকে পরে শুনতে পেরেছি, মানে ওরাও অতটা ওরকমভাবে লক্ষ্য করেনি ব্যাপারটা প্রথমে, পরে গিয়ে আমাদেরকে বলেছে যখন ঘটনাটা হয়ে যায়, তারপর ওরা দেখেছে যে ওই খাটটার সাইডে না একটা জানালা ছিল, ঠিক আছে। ওই জানালার পর্দাটা তুলে ও অনেকক্ষণ এক দৃষ্টিতে বাইরে তাকিয়েছিল, সেটা আমরা জানতাম না। আমার ভয় ছিল আমার আরেকটা কলিগকে নিয়ে, যার নাম বলতে আমার অসুবিধা নেই, ওর নাম হচ্ছে কি অদিতি। ও
অদিতিকে নিয়ে ভয় ছিল, তার কারণ হচ্ছে গিয়ে অদিতির হচ্ছে গিয়ে হালকা রাশি, প্লাস হচ্ছে গিয়ে আমার বোনেরও হালকা রাশি। বাই চান্স যদি কিছু হয় এদের দুজনের, আমি সামলাতে পারবো না। তো ন্যাচারালি আমার ওদের দুজনকে নিয়ে ভয় ছিল। তো যেহেতু মানে আমার ওই অফিস কলিগটি যে আছে অদিতি, মানে ওর সাথে এরকম ঘটনা এর আগেও ঘটেছে, ঠিক আছে? ওটা আমরা অন্য আরেকদিন যদি হয় সময় সুযোগ বলবো, ঠিক আছে? ওকে নিয়ে এসেই বলবো। তো ওর জন্য আর বেশি ভয় কেন ছিল, তার কারণ হচ্ছে গিয়ে ওর না অনেকটা লম্বা চুল, ঠিক আছে? এবার আমি দেখতে পাচ্ছি আমার ভাই বিছানাতে বসে আছে, আমার বোন বসা, আর বাকি যারা আছে তারা সবাই বসা, মানে দরজাটা খোলা, আমি দেখতে পাচ্ছি ও অদিতি বাইরে চুল আঁচড়াচ্ছে, ঠিক আছে? মানে একটা হয় না, মানে কিছুর একটা দিকে তাকিয়ে এক মনে চুল আঁচড়াচ্ছে। তো ওরকম দেখে আমি আমার ভাইকে জিজ্ঞাসা করলাম, ওটা বাইরে কে রে, অদিতি? তখন ভাই বললো হ্যাঁ। আমি কী করছো ও বাইরে? তখন বলল যে ও না চুল আঁচড়াচ্ছে। আমি বললাম ওকে এক্ষুনি ভেতরে ডাক, যেহেতু ওর লম্বা চুল, যেটা তুমি একটু আগে বললে লম্বা চুলের বিষয়টা, তো সেটার জন্য আমি ওকে বললাম যে ওকে এক্ষুনি ভেতরে ডাক, ও বাইরে কেন চুল আঁচড়াচ্ছে, ওকে বাইরে চুল আঁচড়াতে বারণ কর। কারণ এমনিতেই পাহাড়ি এলাকায় আমরা এমনিতেও আস্তে আস্তে শুনছিলাম, মানে আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি বলছিলেন মানে আস্তে আস্তে যে ওখানে কোথাও একটা সুইসাইড পয়েন্ট আছে। মানে সুইসাইড পয়েন্ট বলতে কি, মানে ওই পয়েন্টে কোনো একটা ঘটনা ঘটেছিল, ওই ব্রিজটার থেকে নাকি আসা যাওয়ার সময় নাকি এরকম ঘটনা ঘটে, দেখতে পায়, অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, পাহাড়ের ডাক বলে একটা কনসেপ্ট আছে, এই জিনিসটা কি জানো? হ্যাঁ, পাহাড়ের ডাক বলে যে কনসেপ্টটা রয়েছে সেটা আমি হালকা পাতলা জানি। আমি যতদূর শুনেছি যে প্রকৃতির ডাক হয়, মানে প্রকৃতির ডাকটাই পাহাড়ের ডাক, এটাও হতে পারে। আবার যে যারা মানে অতৃপ্ত আত্মা যারা রয়েছে, ঠিক আছে, তারাও অনেক সময় কিন্তু টানে, মানে বিশেষ করে হালকা রাশি যারা থাকে তাদেরকে অনেক সময় টানে। কেন কি, তাদের রাশিটা হালকা থাকে, তো তাদের না মানে মানে তাদেরকে কাবু করা সোজা হয়, আমি যতদূর শুনেছি। তো সেটার একটা বিষয় থাকে। তো যেহেতু আমার ওই বান্ধবীটা হালকা রাশিও ছিল, প্লাস ওর সাথে এর আগেও হয়েছে, ওর বাড়িতেও একটা প্রবলেম রয়েছে, এই মানে প্যারানর্মাল রিলেটেডই একটা প্রবলেম রয়েছে ওর বাড়িতে অলরেডি। একটা গল্প শুনবো অবশ্যই। তো সেটার জন্য আমি ওকে ভেতরে ডেকে নিই। তো ওকে যখন ডাকতে যাই, তখন আমার ভাই যখন ডাকে ওকে অদিতি বলে, মানে এক মনে চুল আঁচড়াতে থাকলে বা এক মনে কোনো একটা কাজ করতে থাকলে একটা ব্যাপার হয় না, হঠাৎ করে চমকে যায়। অদিতি ওরকম চমকে গেছিল। হ্যাঁ, কি বলছিস, এরকম একটা টোনেও কথা বলেছিল। মানে তখন আমার হঠাৎ করে, আমরা পাহাড়ে, তোমাদের পাহাড়ে? হ্যাঁ, একদম লাচেনে। আচ্ছা, লাচেনের ওখানে হোটেলের রুমের বাইরে এটা হচ্ছে, ঠিক আছে? তখন আমি বললাম তুই বাইরে কি করছিস, তুই ভেতরে আয়, এক্ষুনি ভেতরে আসবি তুই। তখনও বললো আমি চুল আঁচড়াচ্ছি। আমি বলছি তোর বাইরে চুল আঁচড়াতে হবে না, একটু তুই ভেতরে চলে আয়। তখনও ভেতরে চলে এসছে, মানে আমি যথেষ্ট রাগ করেই ওকে বলেছিলাম, ঠিক আছে, যে ভেতরে চলে আসতে। তো তখন ও ভেতরে চলে আসে। ভেতরে চলে আসার পর যখন আড্ডা শুরু হয়, যখন মানে ওই মেয়েটি যখন ঘুমিয়ে পড়ে, আমার আরেকটা অফিস কলিগ যে, ও ঘুমিয়ে পড়েছে, আমরা জানি ও ঘুমোচ্ছে। এবার আমরা আমাদের মতো আসর জমিয়ে বসেছি, ততক্ষণে কারেন্ট চলে গেছে, পুরো ঘর অন্ধকার, আমাদের কাছে কোনো মোমবাতিরও ব্যবস্থা নেই। প্লাস হচ্ছে গিয়ে আমাদের যে ফোনের যে লাইট জ্বালাবো, ঠিক আছে, ফ্ল্যাশ লাইট যে জ্বালাবো, সেটারও ব্যবস্থা নেই, মানে সেটারও ব্যবস্থা করতে পারছি না। তার কারণ হচ্ছে গিয়ে ফোনে চার্জ নেই, ঠিক আছে, মানে 2-3টে ফোনে চার্জ আছে। আর পাওয়ার ব্যাংক আমরা নিয়ে গেছিলাম 2-3টে, পাওয়ার ব্যাংকেও সেরকম চার্জ নেই। তো সেটার জন্য আমাদের মানে হালকা হালকা ইউজ করতে হচ্ছে ফোনটাকে। নেট সবার বন্ধ, মানে এমনিতেও নেটওয়ার্ক পাওয়া যায় না ওখানে সেরকম একটা ভালো, তাও নেট সবাই বন্ধ করে রেখে দিয়েছে। ফ্ল্যাশ লাইট আমরা পালা করে করে ফ্ল্যাশ লাইট জ্বালাচ্ছি ফোনের। তো আমরা গল্প করতে করতে আমাদের মনে হলো যে একটু মানে হয় না, মানে অল্প বয়সী ছেলেপিলেদের একটুখানি মনের ইচ্ছে হয় যে ভূতের গল্প করব। রাত্রে অন্ধকার হয়েছে, অন্ধকার হোটেলের রুম, পাহাড়ে আমরা ঘুরতে এসেছি, তো ভূতের গল্প করব। তো আমাদের মনেও সেই আনন্দটি হলো যে আমরা ভূতের গল্প করব। আমরা ভূতের গল্প করা শুরু করলাম। শুরু করার পর
আমাদের সাইডে একটা জানালা ছিল, যেখানে আমি, আমার ভাই, বোন আর আমার ওই কলিগটা বসেছিলাম, অদিতি বসেছিলাম। এপাশে একটা জানালা ছিল, মোট ঘরে দুটো জানালা। একটা হচ্ছে গিয়ে ওই মেয়েটি যেখানে শুয়েছিল ওইখানে একটা জানালা রয়েছে, আর আমরা যেখানে বসেছিলাম তার পাশেই একটা জানালা রয়েছে। জানালাটা খুলে দেওয়ার পর আমরা একটা অপরূপ দৃশ্য দেখতে পেলাম। সেই দৃশ্যটা দেখার পর মানে জানালাটা বন্ধ করার ইচ্ছে আমাদের হলো না। সেটা হচ্ছে কি, অন্ধকারের মধ্যে পাহাড়ের যে মানে একটা এইরকম টাইপের একটা শেপ আসে না, সেই শেপটা এত সুন্দর দেখা যাচ্ছিল অন্ধকারের মধ্যে। আমরা ভাবলাম যে থাক, জানালাটা খুলেছি যখন তখন থাক, মানে তখনও জানি না যে এরকম টাইপের কিছু হতে পারে বলে। তো যথারীতি আমরা এক একজনের সাথে ঘটে যাওয়া সব ভৌতিক ঘটনাগুলো নিজেদের সাথে শেয়ার করতে থাকি। প্লাস আমার ভাইয়ের একটা বন্ধু গিয়েছিল, ঠিক আছে, যে একটুখানি মানে ট্রাভেল ব্লগ করতে পছন্দ করে। তো ও বলল কি যে দিদি শোনাও ঘটনাগুলো কী কী ঘটেছে। তো ও বললো যে হ্যাঁ শোনালে আমরাও একটু মজা পাবো, আমি কোনো দিন এসব ঘটনা শুনিনি সেরকমভাবে। আমরা বললাম ঠিক আছে। তার মধ্যে আমার ভাই বললো যে আমি এসব বিশ্বাস করি না সেরকমভাবে। আমি বললাম আচ্ছা বিশ্বাস করো না, ঠিক আছে। আমি ওকে মনে হয় এই কথাটা আমি ওকে বলেওছিলাম যে যেদিনকে নিজের সাথে হবে সেদিনকে বুঝতে পারবি, ঠিক আছে। সেই নিজের সাথে হওয়াটা সেটা যে সেই দিনকে রাতেই হবে সেটা হয়তো ও আর আমি বা আমরা কেউই বুঝতে পারিনি। তো যথারীতি জানালাটা খুলে আমরা গল্প করছি। গল্প করার পর তারপরে আমার বোন একটা গল্প বলা শুরু করে। সেটা হচ্ছে, গল্পটা ছিল এরকম যে ওর একটা বন্ধু, সে রাত্রিবেলা যখন ঘুমোয় তখন চিত হয়ে শুলে ঘুমের মধ্যে একটা মহিলাকেই দেখতে পায়। সব সময় চিত হয়ে শুলেই হলো, সেটা ওর বাড়িতে হোক বা কোথাও ঘুরতে গিয়ে হোক বা অন্য কোনো অফিসের জায়গায় হোক, যেখানেই হোক, ও চিত হয়ে শুলে একটা মহিলাকেই দেখতে পায়। সেই মহিলাটা উল্টো পায়ে সিঁড়ি দিয়ে উঠে আসে ওর কাছে, ঠিক আছে, দিন হোক রাত হোক যখন খুশি, ঠিক আছে। উল্টো পায়ে উঠে আসে সিঁড়ি থেকে, আরও স্লিপিং প্যারালাইসিস মতো হয়। ও ওঠার চেষ্টা করে কিন্তু ও উঠতে পারে না। তো সেটার জন্য কি করে ওর ওই বন্ধুটা, ও পাশ বালিশ নিয়ে শোয় অবশ্যই, যাতে ওর চিত হয়ে শুতে না হয়। যখনই এই ঘটনাটা বলল তারপরের থেকেই শুরু হলো একটা ঘটনা। আমাদের রুমে ওই মেয়েটি, যে আমার আরেকটা কলিগ যে ওই কর্নারের দিকে শুয়েছিল, ও হঠাৎ করে হাসতে শুরু করে। মানে ওরকম হাসি, মানে পাহাড়ে ওই রাত্রিবেলা আমরা শুনছি, মানে যে কেউ ভয় পেয়ে যাবে। মানে হাসিটা এরকমই ছিল। এমনি তো খুব শান্তশিষ্ট, খুব আস্তে কথা বলে, ভালোভাবে কথা বলে। হ্যাঁ ওরকমভাবে হাসে, বাট ওই হাসির পিচটা না ও নর্মাল যেরকমভাবে হাসে সেরকম পিচের মতো ছিল না। তো ওর হাসিটা শুনে আমরা প্রথমে ভাবলাম কি হয়তো সত্যি সত্যি গল্প শুনছে, ও হয়তো ঘুমোয়নি, গল্প শুনে হয়তো হাসছে। এবার আমরা ওকে ডাকলাম, বিশেষ করে আমি ডাকলাম, বললাম কী হয়েছে তোর, নাম ধরেই ডাকলাম আমি, কী হয়েছে তোর, তুই হাসছিস কেন? এবার সবাই চুপ হয়ে গেছে ওই হাসিটা শুনে, ঠিক আছে, সবাই একটু মোটামুটি ভয় পেয়ে গেছে। তখন আমি বললাম যে তুই হাসছিস কেন? তখন ও বলছে, মানে ওপাশ থেকে আওয়াজটা যেটা শুনতে পাচ্ছি, তোমরা হাসির মতো কথা বলছো তাই। মানে এটা নোট করবে, মানে কোন সময়টায় বলেছে, মানে যখন ওই ভূতের গল্পটা, হ্যাঁ ঠিক যখন ওই গল্পটা চলছে, যখন ওই পেতনি হোক বা মানে উল্টো পা থাকলে নর্মালি ওটাকে পেতনিই বলে। তো ওই কথাটা যখন হচ্ছে তখন ও হেসেছে, ঠিক আছে। তো আমরা বললাম যে হ্যাঁ এতে হাসির কি আছে? বলছে পেতনি নাকি, ঠিক এরকম টোনে, পেতনি নাকি বলেই ও আবার হাসা শুরু করেছে। এবার ও না ওই পাশে ঘুরে শুয়েছিল, এবারও এই পাশে ঘুরেছে। এই পাশে ঘোরার পর মানে আমার হাতে পায়ে এখনও কাটা দিচ্ছে। আমার ভাইয়ের যারা বন্ধু ছিল 3 জন, ওরা ইশারা করে বলল যে দিদি চোখ বন্ধ, ঠিক আছে। আমি শুনলাম কথাটা যে চোখ বন্ধ, তখন আমার মাথায় কিছু জিনিস আসছে, ঠিক আছে। আর আমি না এইসব জিনিসে খুব বিশ্বাস করি। এবার অনেকে হয়তো এটা বলতে পারে যে বিশ্বাস করি বলেই এরকম টাইপের ঘটনা হয়েছে বা কিছু, এটা কোনো ব্যাপার নয়, এটা যে কোনো কারোর সাথে হতে পারে। দেখবে তুমি, মানে আমি প্রচুর এরকম আগেও ভিডিও দেখেছি যে পাহাড়ে না এইসব ঘটনা হয় ন্যাচারাল, মানে নর্মালি হয়, এটা অনেকের সাথেই হয়েছে। তো
চোখ বন্ধ যখন শুনলাম, তারপরে শোনার পর ও না মানে বাছাই করে অন্য কাউকে ডাকেনি, ওই চোখ বন্ধ অবস্থায় গলাটা একটু ভারী করে, মানে ভারী করে কি, ওর গলা অলরেডি ভারী হয়ে গেছে, ওর গলা কিন্তু একদম পুরো স্মুথ, মানে আমার যেরকম গলার ভয়েস তার থেকেও, মানে আমার তো স্মুথ নয়, মানে ওর থেকেও লো পিচে কথা বলে ও। তো ওর পিচটা না মানে একটু হাই হয়ে গেছে। ও বলছে কি, অদিতিদি একটু এদিকে আসবে। যখন এই কথাটা বলেছে আমার মাথায় স্ট্রাইক করেছে যে অদিতিকে ওখানে পাঠানো যাবে না, তার কারণ হচ্ছে কি অদিতির হালকা রাশি, আর আমার যতদূর মনে হচ্ছিল যে কিছু একটা হয়েছে ওখানে গন্ডগোল। তো আমি অদিতিকে নর্মালি বলেছি, মানে তুই যাবি না। তখন আমার বোন মাত্র রওনা দিচ্ছিল, আমি বললাম কেউ যাবে না এখান থেকে, ওকে উঠে আসতে দে এখানে। তখন আমরা বললাম যে কেন, তুই উঠে আয় এখানে। তখন আবার বলছে একটু আসবে অদিতিদি। বললাম না, কেউ এখান থেকে যাবে না, তুই উঠে আয়। যখনই এই কথাটা বললাম, বলার পরে মেয়েটি দেখলাম কাশতে কাশতে উঠে বসলো। উঠে বসে ও বলছে আমাকে কেউ একটু জল দেবে, কে আমার গায়ের ওপর উঠে বসলো, এরকমভাবে চেপে বসলো, আমার গলার লকেটটা এরকমভাবে টেনে ধরলো। তো আমি ততক্ষণে আমি বুঝে গেছি যে কিছু একটা হয়েছে, সামথিং ইজ দেয়ার। তো আমি কি করলাম, আমি ব্যাপারটাকে নর্মাল করার জন্য, যাতে সবাই ভয়ও না পায়, সেটার জন্য আমি ওকে বললাম যে আমার বোন তো তোকে ডাকতে গেছিলো, আমার বোনের নাম প্রেমা। আমি বললাম যে প্রেমা তো তোকে ডাকতে গেছিলো, ও হয়তো তোর শরীরের ওপর উঠে বসেছে। ও এই বিশ্বাস নিয়েই ছিল। ওকে আমরা বললাম যে হ্যাঁ তুই উঠে যখন গেছিস উঠে আয়, এখানে এসে বস। তখন উঠে এসে যখন বসলো, তখন আমার বোন প্রেমা আর অদিতি, ও আমার সামনে বসা, ওই অফিস কলিগটিও আমার সামনে বসা, আর ওরা দুজন পেছনে। তো তখন আমি ওদেরকে ইশারা করলাম যে গলাটা দেখ ঠিক আছে কিনা, মানে ও যেহেতু বললো চেন টান দিয়েছে, তখন আমি বললাম গলাটা দেখ। তো অদিতি আর আমার বোন দেখলো যে একটা চেন এরকমভাবে জোরে টানলে যেরকমভাবে এখানে মাংসর মধ্যে, মাসেলের মধ্যে বসে যায়, সেই জিনিসটা হয়ে রয়েছে। ঠিক আছে। তো অদিতি ওপাশ থেকে ভয়ে ভয়ে আমাকে ইশারা করলো যে ভাই বসে গেছে পুরো একদম। আমি বললাম ঠিক আছে, মানে তখন চোখে চোখে ইশারা করে কথা হচ্ছে, মানে কি হবে তখন বোঝাতে যাচ্ছে না, চোখে চোখে ইশারা করে কথা হচ্ছে। আমার ভাই এ পাশে বসা, তো আমার ভাই চুপচাপ বসে আছে, আমার ভাই দেখছে পুরো ব্যাপারটা, কারণ তার একটু আগেই তিনি বলেছিলেন মহাশয় যে তিনি কখনো এসব চোখের সামনে দেখেননি। ঠিক আছে। এইবার আমরা ওটা দেখলাম, দেখার পরে আমি ওকে আমার সামনে বসালাম, ফেস টু ফেস বসালাম ওই মেয়েটাকে। বসানোর পরে আমার বোন আমার কানের কাছে এসে বললো কি যে শোন, আমার যতদূর মনে হচ্ছে ব্যাপারটা খুব একটা ভালো না, একটা কাজ করি, আমার কাছে কিছু, মানে আমার আর আমার বোনের এমনিতেও তো হাই অল্টিটিউডে আমরা যাচ্ছি, তো একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে, অ্যাস্তমার প্রবলেম আছে, তো সেটার জন্য আমার মা কী করেছিল, যাওয়ার সময় একটুখানি গোলমরিচ জাস্ট মুখে রাখার জন্য গোলমরিচ, লবঙ্গ এইসব দিয়ে দিয়েছিল। আমরা তো আর জানতাম না যে কি এরকম এক্সপিরিয়েন্স হবে আমাদের, তাহলে তো শুকনো লঙ্কা নিয়ে আসতাম। ঠিক আছে। তো আমার বোন খাট থেকে উঠে এখানে এলো তোমাদেরকে, তারপর আর কিছু করলো না, তখন চুপচাপ বসেছিল না, তখন উঠে এসে আমাদের সামনে যেই বসলো, সেই ও বলতে শুরু করলো কি যে আমার না গলাটা হেভি জ্বালা করছে। ঠিক আছে, গলা হেভি জ্বালা করছে, আর আমার এই কাঁধের এই পাশ দুটো আমার জ্বলে যাচ্ছে, আমার এই পাশ দুটো খুব ব্যথা করছে প্রচণ্ড। এটা শুনে আমি আরও বেশি শিওর হলাম যে হ্যাঁ কিছু একটা হয়েছে ওখানটায়, ওই খাটের কর্নারটায়। আর মানে বলে না যে ভগবান থাকে, মানে ভগবান থাকুক বা পজিটিভ এনার্জি একটা থাকে, ওই খাটটায় আমার শোয়ার কথা ছিল। ঠিক আছে। হোটেলে ঢোকার পর মানে ওই খাটটার ওখানে যেহেতু প্লাগ পয়েন্ট আছে, তো আমি একটু চালাকি করেই সবাইকে বলেছিলাম যে ওখানে আমি শোবো। এবার যেহেতু মানে আমি একটু রোগা ছিপছিপে টাইপের আছি, তো সেটার জন্য ও এসে বললো কি যে বুঝাদি তুমি এখানে শোবে না, তুমি ওখানে শো গিয়ে অদিতিদের সাথে, আমি এখানে শুচ্ছি। মানে ভাগ্য কীরকমভাবে ঘোরায় না, ও ওখানে শুলো, আমার শোয়ার কথা ছিল ওখানে, মানে এই ঘটনাটা কিন্তু আমার সাথেও ঘটতে পারতো। ঠিক আছে। ও যেহেতু ওখানে গিয়ে শুয়েছে, হয়তো এরকমও হতে পারে, অনেক সময় হয় না, অনেকে বলে এটা আমি শুনেছি যে টানে, ঠিক আছে, নেগেটিভ এনার্জি টানে এক একটা মানুষকে, হয়তো ওটার জন্যই ও গেছে ওখানে।
আর হয়তো পজিটিভ এনার্জির জন্য আমারও আর পরে ইন্টারেস্ট হয়নি ওখানে শোয়ার বা ওই খাটটা নেওয়ার। আমি চুপচাপ চলে গেছি ওই পিছনে, যে ঠিক আছে এক রাতেরই তো ব্যাপার, কোনো অসুবিধা নেই, আমি ওই খাটায় চলে গেছি। এবার চলে আসি আবার ওই ঘটনায়। তো তখন ও আমাদেরকে বলছে যে হ্যাঁ খুব জ্বালা করছে, একটু দেখবে তোমরা। গিয়ে দেখলাম ওরকম চেনটা বসে গেছে, চেনটা আমরা বের করলাম, মানে বের করতে একটু হলেও কষ্ট হয়েছিল, তার কারণ হচ্ছে গিয়ে অনেকটাই টাইট হয়েছিল। আর ওর ওই চেনের সাথে না একটা গণেশের লকেট ছিল, ঠিক আছে। এবার নেগেটিভ এনার্জির তো এইসব জিনিসপত্র তো পছন্দ হয় না, হতে পারে ওই কারণের জন্যই হয়েছে কিছু একটা। তো সামনে যখন বসিয়েছি, এবার আমার বোন যখন বললো যে গোলমরিচ ওগুলো আমি একটুখানি নিয়ে এগুলো একটু পোড়া দিচ্ছি, তার কারণ হচ্ছে গিয়ে মানে আমি যতদূর শুনেছি যে এরকম ঝাঁঝালো টাইপের গন্ধ, বা হয়তো জেনে থাকবে বা কিছু যারা ওই পীর মাজার হোক বা আমাদের হিন্দু ধর্মেও এরকম আছে যে ধুনোর গন্ধে, তারপরে তীব্র কোনো গন্ধে ওরা সে বেশিক্ষণ টিকতে পারে না। ঠিক আছে, তো আমি বোনকে বললাম ঠিক আছে তুই নিয়ে যা, আমার ব্যাগেই ছিল, আমি বললাম নিয়ে যা, এটা একটু পোড়া দিয়ে দে। আমরা দরজাটা খুলে, হোটেলের দরজাটা মানে রুমের দরজাটা খুলে বোন গেটের কাছে পোড়া দিচ্ছে ওগুলো। পোড়া দেওয়ার সময় তখন ও আমার সামনে বসা, ওই মেয়েটি আমার দিকে ঠিক এরকমভাবে তাকিয়ে রয়েছে। আমি বললাম কি হয়েছে তোর? আমি ভাইকে বললাম যে তোর গলার যে, আস্তে করে ভাইকে বললাম যে তোর গলার যে রুদ্রাক্ষের মালাটা রয়েছে ওই মালাটা আমাকে দে। হ্যাঁ, মালাটা হাতে পেঁচালাম, হাতে পেঁচানোর পরে আমি ওর হাতটা ঠিক এরকমভাবে ধরে আমি বললাম কী হয়েছে আমাকে বল। হাতটা ধরে আমার হাতের ওপর হাতটা দিতে বললাম, রুদ্রাক্ষ দিয়ে হাতটা কিন্তু ধরা ওর, ঠিক আছে। ও তাকিয়ে রইলো কিছুক্ষণ, হাতটা আমি সরিয়েছি হয়তো, তখন ও বলছে মানে তখন একটা ওর অন্যরকম রুদ্র মূর্তি, ঠিক আছে। তখন আমার দিকে তাকিয়ে বলছে দরজাটা এক্ষুনি বন্ধ করো, আমার ঠান্ডা লাগছে বলছি তো আমি, ঠিক এই রকম গলার ভয়েস। এবার আমরা বলছি আমি তখন বুঝতে পেরে গেছি যে ওর ওপর হাবি হয়ে গেছে ব্যাপারটা। তখন সবাইকে স্ট্রং রাখার জন্য, কারণ 8 জনকে আমি নিয়ে গেছি, ঠিক আছে, তাদেরকে তো বাঁচিয়ে ফেরাতে হবে আমার। তখন আমি জানি না আমার মধ্যে তখন কি কাজ করেছিল, আমি না গলার পিচটাকে হাই করে দিয়েছি, আমি বলছি দরজা বন্ধ হবে না। তখন ও উল্টো পাশ থেকে আবার সেই মানে গলার ভয়েস অন্যরকম, কিন্তু তখনও আবার বলছে আমি বলছি তো আমার ঠান্ডা লাগছে এক্ষুনি দরজা বন্ধ করো। আমি বলছি দরজা বন্ধ হবে না, যতক্ষণ না অবধি এটা পোড়া হচ্ছে ততক্ষণ অবধি দরজা বন্ধ হবে না। পোড়া হয়ে গেল, দরজাটা বন্ধ করলাম। যখন পোড়া চলছে, ঠিক আছে, তার 1-2 মিনিটের মধ্যে দেখলাম কি ও আবার নর্মাল হয়ে গেল। ও নর্মাল হয়ে গিয়ে ঠিক ওর নর্মাল করার বয়স আমাদেরকে বলছে বুঝে দে আমার না ঠান্ডা লাগছে, আমাকে একটু কম্বল দেবে। তখন আমি বুঝলাম যে হয়তো জিনিসটা বেরিয়ে গেছে হালকা করে। তখন বলছে একটু কম্বল দেবে আমাকে, আমার না প্রচণ্ড ঠান্ডা লাগছে। কম্বল দিলাম। কম্বল দেওয়ার পর আমি আবার রুদ্রাক্ষ হাতে নিয়ে ওর হাতটাকে আমার হাতের ওপর দিয়ে আমি বসে আছি। বসে থাকার পর এর মানে যখন ও বলছিল যে ঠান্ডা লাগছে আমার, তখন আমি ওকে আমার ফোনের ওয়ালপেপারে হনুমান যে ছবি ছিল, ঠিক আছে, আমি ওকে বলেছি দরজা বন্ধ হবে না আর তুই একেই দেখবি। তখন ও বলছে ফোনটা সরাও এখান থেকে। আমি সাথে সাথে হনুমান চালিসা চালিয়েছি। হনুমান চালিসা চালানোর পর আমার কাছে ফোনে ডাউনলোড করা ছিল, মানে আমি হনুমান চালিসা রোজ রাতে আমি হনুমান চালিসাটা পড়ি, ফোনে ডাউনলোড করা ছিল। আমি ওর কানের কাছে নিয়ে গিয়ে বলেছি যে তুই এটা শুনবি। যেই বলেছি ও বলছে না আমি এটা শুনবো না, আমি বলছি তোকে এটাই শুনতে হবে। মানে কি বলো তো, মানে কোনো এনার্জি, সেটা নেগেটিভ এনার্জি, বিশেষ করে নেগেটিভ এনার্জি যখন তোমার সারাউন্ডিংয়ে থাকবে, তুমি যত পজিটিভ এনার্জি দেবে দেখবে নেগেটিভ এনার্জিটা আস্তে 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 মানে স্থিত হতে শুরু করবে, ঠিক আছে। তো সেই কনসেপ্টটা আমার মাথায় ছিল যে ওর মধ্যে যেহেতু আমাদের মনে হচ্ছে যে একটা নেগেটিভ এনার্জি ওর মধ্যে এসছে, তো যতটা সম্ভব ওর ওপর পজিটিভ এনার্জিটা দিতে হবে আমাদেরকে, ঠিক আছে।
তো সেটার জন্য আমি হনুমান চালিসাটা চালাই, ওর কানের কাছে নিয়ে ধরি, কানের কাছে নিয়ে ধরার পর তারপরে গিয়ে ও বলছে আমাদেরকে যে আমার একটু ঠান্ডা লাগছে, আমাকে একটুখানি কম্বল দেবে। কম্বল দিয়েও বসে আছে, আমাদের সামনে বসে আছে, তখনও হনুমান চালিসা চলছে আমাদের ফোনে, ঠিক আছে। আমার ভাই আমার পাশে বসে রয়েছে, আমার বোন আমার কলিগ সে বসে রয়েছে। হঠাৎ করে আমার বোন আর আমার কলিগ যে বসেছিল ওরা বলল যে ওই কর্নারে না কিছু একটা দেখতে পাচ্ছি আমরা। এবার আমি ওদের দুজনকে বললাম কি দেখতে পাচ্ছিস তোরা? বলছে একটা কালো বিড়াল বসে আছে, এরকম টাইপের একটা ছায়া দেখতে পাচ্ছি, চোখ দুটো জ্বলছে, কালো বিড়াল বসে রয়েছে। পাহাড় থেকে নয়, রুমের মধ্যে। আচ্ছা, রুমের মধ্যে ওর যে বেডটা ছিল, মানে ওই মেয়েটি যেখানে শুয়েছিল ওর বেডের একদম কর্নারের দিকটায়, ঠিক আছে, মানে বেডের উল্টো দিকে একটা দেয়াল আছে, তো ওই দেয়ালের ওই কর্নারের দিকটায়। সেটা আবার আমার বেড থেকে একদম, মানে আমার যে বেডে ছিলাম আর কি বসে, সেই বেড থেকে সরাসরি দেখা যায়, ওই কোনাকুনি দেখা যায়। আমার বোন আর অদিতি বলল কি যে ওখানে না কিছু একটা বসে আছে বিড়ালের মতো, কালো বিড়াল। আমি বললাম কোথায়? বলে দেখ ওই দিকটায় বসে আছে। আমি বললাম চল তো যাবো, কারণ সবার ভয়টা আমার কাটাতে হবে, মানে যেহেতু আমিই প্ল্যান করেছিলাম মানে ঘুরতে যাওয়াটা, তো সেটার জন্য। তো আমি ওখানে লাইট নিয়ে আমরা তিনজনেই গেলাম, ভাইকে বললাম চল তো একটুখানি, লাইট নিয়েই গেলাম। লাইট নিয়ে যাওয়ার পর ওখানে যা যা ব্যাগ ট্যাগ ছিল আমরা সরিয়ে দেখলাম যে ওখানে কিছু নেই, ঠিক আছে। ও যে চাদরটা গায়ে, কম্বলটা গায়ে দিয়ে বসেছিল সেই কম্বলটা ওখানে ছিল, হতে পারে হয়তো ওরা ভুল দেখেছে বা মনেরইও হতে পারে, ঠিক আছে। যাই হোক ওখান থেকে চলে আসলাম, দেখলাম কিছু নেই ওখানে। এসে যখন বসেছি, বসার পর আমার ভাইকে আমি বলেছি একটু বস, আমাকে একটু আমার ফোনে মানে আমার ফোনের যে লক স্ক্রিনটা রয়েছে সেটা আবার হনুমান চালিসা পুরোটা লেখা রয়েছে। আমি বললাম কি আমি একটু হনুমান চালিসাটা পড়ি, যখন এরকম হচ্ছে হনুমান চালিসাটা পড়ি। আমি হনুমান চালিসা পড়তে শুরু করি। যখন হনুমান চালিসাটা আমি পড়ছি, ঠিক আছে, আমি বুঝতে পারছি যে ওই মেয়েটি আমার দিকে ঠিক এরকম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, ঠিক এরকম দৃষ্টিতে। আমার ভাই, বোন, আমার আরেকটা অফিস কলিগ অদিতি, ওরা তিনজন দেখে এটা মোটামুটি ভয় পেয়ে গেছে, ঠিক আছে, মানে এরকমভাবেই তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন আমাকে গিলে খেয়ে ফেলবে, যেহেতু আমি হনুমান চালিসাটা পড়ছি। এবার আমার ভাই আমার বোনকে দেখে ওপাশে মেসেজ করছে ওরা দুজন, ঠিক আছে, মেসেজের মধ্যে দুজনের কথা হচ্ছে যে বড়দির দিকে কীরকমভাবে তাকিয়ে রয়েছে দেখো। আমার পাশে অদিতি বসা, অদিতি আমাকে পা দিয়ে খোঁচাচ্ছে, ভাই তোর দিকে কীরকমভাবে তাকিয়ে রয়েছে। আমি ওর দিকে তাকাইনি, আমি শুধু বললাম চুপ কর, আমাকে হনুমান চালিসাটা পড়তে দে, ঠিক আছে। হনুমান চালিসা তখন পড়ে যাচ্ছি, হ্যাঁ তখন না আমি আরও আওয়াজটা আরও জোরে করে দিয়েছি, হনুমান চালিসা পড়ার যে আওয়াজটা আছে আরও জোরে করে দিয়েছি। এবার এসব হলো, তো হওয়ার কিছুক্ষণ পরে হনুমান চালিসা তখনও চলছে, আমার পড়া হয়ে গেছে, চলছে। ও হঠাৎ করে আমাদেরকে বলছে দরজায় কে যেন নক করছে, তোমরা শুনতে পাচ্ছ না? মানে যে মেয়েটি একটু আগে বলছিল দরজা বন্ধ করার জন্য ওর ঠান্ডা লাগছে, সে এখন বলছে যে দরজায় কেউ নক করছে, তোমরা শুনতে পাচ্ছ না? এবার আমি বললাম, আমরা সবাই বলেছি যে না ওখানে কেউ নক করছে না, কিন্তু অ্যাকচুয়ালি নক করছিল। তোমরা শুনতে পাচ্ছ? আমরা শুনতে পেয়েছি, 3বার করে নক করছে, আমরা শুনতে পেয়েছি। এবার ও আবার কিছুক্ষণ পরে 1-2 মিনিট পরে আবার বলছে নক করছে, তো তোমরা দরজা কেন খুলছো না? এবার আমি ভাবছি কেউ এখন নেই হোটেলে, কে নক করবে অত রাত্রেবেলা? হোটেলের লোকজনরাও বেরিয়ে গেছে, কেউ নক করার নেই এখন। যে নক করছে তাকে আসতে দেওয়া যাবে না, এটাই আমি ভাবলাম। ভাবার পর আবার কিছুক্ষণ পরে মোট 3বারও বলেছে আমাদেরকে যে কে নক করছে। তারপরে আবার যখন লাস্টের বার আবারও বললো কেউ নক করছে, তোমাদের দরজাটা কেন খুলছো না? আমি বললাম কেউ নক করছে না, দরজার ওপারে কেউ নেই। এই কথাটা যখন বললাম, তারপর আমরা শুনেছি লাগেজ টানলে যেরকম একটা শব্দ হয়, সেই লাগেজ টানার শব্দ পেয়েছি 2-3বার। দেয়ালে জোরে জোরে চড় মারলে যেরকম শব্দ হয়
সেই শব্দটা আমরা শুনেছি। সেই শব্দটা শোনার পর ও তখনও কন্টিনিউ বলে যাচ্ছে যে কেউ একটা এসছে। আমি তখন বললাম, মানে আমি তখন মনে মনে ভাবছি যে এসছে আমরা বুঝতে পেরেছি কেউ একটা এসছে, কিন্তু সে মানুষ নয়, সে অন্য কিছু, তাকে ঢুকতে দেওয়া যাবে না। তখন আমি আমার ভাই তারপরে বাকি যারা রয়েছে ওদেরকে আমি আস্তে করে বললাম যে আজকে তোদের কারোর নিচে যাওয়ার দরকার নেই, আমরা 8 জন আজকে একই রুমে থাকবো, ঠিক আছে? কারণ হোটেলের লোকজন তো নেই, ওরা দেখতে আসবে না, আর ওদেরকে যদি আমি বাই চান্স নিচে পাঠাই আমি শান্তিতে ঘুমোতে পারবো না, আমার ভাই এবং তার বন্ধুদেরকে শান্তিতে ঘুমোতে পারবো না। তার কারণ হচ্ছে কি ওরা বয়সে ছোট, মানে ওদের বাবা মার কাছ থেকে আমি আমার দায়িত্বে নিয়ে এসেছি, বাই চান্স যদি কিছু হয়ে যায় আমি কাকে কি উত্তর দেব? তো সেটার জন্য আমি বললাম এই রুমে আজকে সবাই একসাথেই থাকা হবে। একটু পরে ওই মেয়েটি আমাদেরকে বলল যে আমার না শ্বাসকষ্ট হচ্ছে, আমার ইনহেলারটা একটু এনে দেবে। বললাম ইনহেলার কোথায় রেখেছিস তুই ইনহেলার? ও বললো আমি না ইনহেলারটা নিয়েছি, ইনহেলারটা নেওয়ার পরে না আমি বালিশের তলায় রেখেছিলাম, একটু ইনহেলারটা এনে দেবে? আমি বললাম ঠিক আছে ইনহেলারটা এনে দিচ্ছি, যেহেতু অসুস্থ লাগছে ওর। ততক্ষণে ও একটু নর্মাল হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু আমরা দরজাটা খুলিনি, ঠিক আছে, ততক্ষণে ও নর্মাল হয়ে গেছে। আর ওই দিক দিয়ে হনুমান চালিসা চলছে। তখন ও প্রায় আমাদেরকে মানে মকারি করেই বলল কি, হ্যাঁ তোমরা আড্ডা মারছো না ভগবানের নাম করছো যে তোমরা হনুমান চালিসা শুনছো বসে বসে? আমি মনে মনে ভাবছি যে আমি কিসের জন্য শুনছি আমি তো জানি সেটা, ঠিক আছে। ও বললো হনুমান চালিসা কেন শুনছো হঠাৎ করে, তোমরা ভগবানের নাম কেন করছো? মানে নেগেটিভ এনার্জি ওপাশ থেকে চেষ্টা করছে পজিটিভ এনার্জিটাকে মানে হ্যাঁ বন্ধ করার, আর আমি চাইছি পজিটিভ এনার্জিটা নেগেটিভ এনার্জিটাকে বন্ধ করার চেষ্টা করুক, বন্ধ করে দিক, ঠিক আছে। তো এরকম কথা চললো, মানে ও বলতে থাকলো যে হ্যাঁ কেন চালাচ্ছ তোমরা, বন্ধ করো, অন্য কিছু চালাও। আমি বললাম না থাক, আমাদের শুনতে ভাল লাগছে, ভগবানের নাম তো করা উচিত। ওই দিক দিয়ে ততক্ষণে আমরা যে জানালাটা খুলেছিলাম বেশি মানে আনন্দ উপভোগ করার জন্য, বেশি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য সেটাকে বন্ধ করে দিয়েছি, ঠিক আছে। তো তারপরে আমরা ইনহেলারটা যখন খুঁজতে যাই আশ্চর্য রকমভাবে আমরা ইনহেলারটা কোথাও খুঁজে পাইনি। মানে এটা আমি শুনেছি যে যখন এইসব জিনিসপত্র সারাউন্ডিংয়ে থাকবে, যখন চলে যায় তারা কিছু না কিছু নিয়ে যায়, ঠিক আছে। এবার ওটা যে কোনো কিছু হতে পারে, মানে ওটা যার সাথে হয়েছে ঘটনাটা তার রিলেটেডই হয় ম্যাক্সিমাম টাইম, ঠিক আছে। বা যদি কোনো স্ট্রং কিছু থাকে, আরও স্ট্রং থাকে, এর থেকেও স্ট্রং থাকে, তখন অন্য রকম কিছু মানে সাইন দিয়ে যায় যে হ্যাঁ আমি চলে যাচ্ছি বা কিছু, বা সঙ্গে করে কিছু একটা নিয়ে যায়। তো ইনহেলারটা যথারীতি আমরা সবাই খুঁজছি, তখনও বুঝতে পারিনি যে এটা নিয়ে গেছে অলরেডি। এবার ইনহেলারটা আমরা কোথাও খুঁজে পাইনি। এবার রাত যত গভীর হচ্ছে তত না আমাদের ভয়টা আরও বাড়ছে। মানে সেই রাতে আমরা কেউ ঘুমোইনি, শুধুমাত্র ওই মেয়েটি ঘুমিয়েছে। আমি কি করলাম, আমি ওকে বললাম যে হ্যাঁ তুই আমাদের পাশে শো। ওইটুকু একটা খাট, ওই খাটের মধ্যে কতজন শোয়া যায়, বড় জোর, ঠিক আছে। আমরা 5 জন একটা খাটে শুয়ে আছি, তাও আবার সিঙ্গেল বেড। আমার ভাইয়ের যথেষ্ট শরীর স্বাস্থ্য ভালো, আমার বোনেরও যথেষ্ট শরীর স্বাস্থ্য ভালো, আমার 2 অফিস কলিগেরও শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো। তো ওদের সাথে আমি শুয়ে আছি, কারণ আমার মনে হয়েছিল ওদের সাথে থাকাটা বেশি দরকার। আর ওই বেডটায় কেউ যেতে চাইছে না, মানে ওই বেডটায়, বরং আমিও আরও বলেছি যে ওই বেডটায় কেউ কারো যাওয়ার দরকার নেই, কারণ যেহেতু একজনের ওপর ইয়ে করেছে, তো যদি আরও কেউ গেলে, যদি ওখানে যদি আরও কিছু থেকে থাকে, বাই চান্স কিছু হয়ে গেলে, তখন আমি বললাম ওই বেডটায় কারোর যাওয়ার দরকার নেই। তো আমরা শুয়ে আছি এই পাশটায়। এবার আমার বোন আবার কিছু ফিল করতে পারে, ঠিক আছে। আমার বোনকে প্রথমে আমি ওর পাশে দিয়েছিলাম শোয়ার জন্য। আমার বোন আমাকে, ও ঘুমিয়ে গেছে, ঠিক আছে। আমার বোন আমাকে বলছে যে বড়দি আমার দিকে যখন তাকাচ্ছে না, আমার পাশ হয়ে যখন শুচ্ছে, আমার বুকটা কীরকম ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে টেম্পারেচারটা না 0 হয়ে যাচ্ছে।
ও তাকালি। আমি বললাম তাহলে তুই একটা কাজ কর, তুই ওর পায়ের দিকে গিয়ে শো আর ভাইকে বল ওর পাশে শুতে। ভাই শুয়েছে ওর পাশে। ভাই একটু সাহসী তাও আছে। এবার ভাইয়ের যে রুদ্রাক্ষের মালাটা ছিল সেটা আমার হাতে। আমি বলছি আমি একটু নাম জপ করছি, আমি রোজ রাতে নামও জপ করি, নাম জপ করছি, তোরা ঘুমো। তারও তো আর ঘুম আসে না, ঠিক আছে। ওই পাশ থেকে আমি অবশ্যই বলবো আমার ভাইয়ের একটা বন্ধু ছিল, ও খুব সাহায্য করেছে। আমাদের কারোর ফোনে চার্জ নেই, ও বেচারা কি করেছে, ওর ফোনটা দিয়েছে, মানে ও এতটাই ভয় পেয়ে গেছিলো যদিও। ও বেচারা কি বলেছে আমাদেরকে, বলছে যে তোমরা আমার ফোনটা ইউজ করো। ওর ফোনে সারা রাত হনুমান চালিসা চলেছে, সারা রাত একটা ফ্ল্যাশ লাইট অন করা ছিল ওর ফোনে শুধুমাত্র। এবার আমি তো বসে আছি, আমি নাম জপ করছি, আমি টের পাচ্ছি ও মানে আমার পাশে যে মেয়েটির সাথে এই ঘটনাটা করেছে, ও পাশে শুয়ে আছে, ও মানে হাঁসফাঁস করছে আর কি, মানে এমন হয় না এরম করে শ্বাস ছাড়ে, এরম করে শ্বাস ছাড়ছে। তো আমি ভাবলাম যে হয়তো হতে পারে ওর শ্বাসকষ্টের জন্য, যেহেতু ইনহেলারটা আমরা পাইনি খুঁজে কোথাও, হয়তো ওটার জন্য হতে পারে। ও তার আগে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি আমি ভুলে গেছিলাম বলতে। সেটা হচ্ছে কি যখন আমি হনুমান চালিসাটা পড়া শেষ করি, ঠিক হনুমান চালিসাটা পড়া শেষ করার কিছুক্ষণের মধ্যে ও না বমি করেছিল। ও এমন কিছু খায়নি যে ওর বমি করতে হবে, কারণ ও সেদিনকে মানে রাতের খাবার যেটা সেরকম খায়নি, ঠিক আছে। মানে সেরকম খায়নি বলতে কি, মানে হালকা পাতলা খেয়েছিল, ভাতই খেয়েছিল, অল্প খেয়েছিল। আমি ভাত মানে বমির সাথে মানে ও বিছানায় বসে আছে, ও বমিটা করে দিল। বমিটা করার পর বরঞ্চ আরও ব্যাপারটা একটু নর্মালের দিকে এসেছে। আমি ওকে ওয়াশরুমে নিয়ে গেলাম, মানে প্রথমে একটা হাতের কাছে একটা কাপ ছিল, সেটাতে মানে কাগজের কাপ ছিল, সেটাতে বমি করিয়েছিলাম। বমি করানোর কোনো খাবার ছিল না, কিন্তু মানে আমার যতদূর মনে হয় সেই নেগেটিভ এনার্জিটা যে বেরিয়ে যাচ্ছে বা কিছু একটা, হয়তো সেটার সিম্বল ছিল। কি ছিল? শুধু জল? শুধু জল, শুধু জল আর কাফ টাইপের একটা কিছু বেরিয়েছে, ঠিক আছে। ওকে ওয়াশরুমে নিয়ে যাই, ওকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার পর আমি ওকে বলি যে আয়নার দিকে তুই তাকাবি না, কারণ অনেক সময় আয়নার দিকে তাকালেও রিফ্লেকশনে কিছু একটা হয়, এরকম আমি শুনেছি। যেহেতু আমি মানি এই জিনিসগুলো, সেটার জন্য আমি ওকে বললাম তুই আয়নার দিকে তাকাবি না, তুই মাথা নিচু করে মুখটা ধুয়ে ঘরে চল। এবার রাত জেগে জেগেই আমাদের কেটে গেছে, ভাইয়ের বন্ধুগুলোও বেচারারা জেগে রয়েছে, আমরা সবাই জেগে রয়েছি। এইবার ভোর যখন হলো, ভোর হওয়ার পর আমরা বাইরে গেছি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা দেখে সত্যিই মুগ্ধ হয়েছিলাম। তার কারণ হচ্ছে গিয়ে মানে এরকম একটা দৃশ্য দেখেছিলাম, যদিও সেটা ক্যামেরায় আমরা ক্যাপচার করতে পারিনি, ক্যাপচার করার আগেই সেই মোমেন্টটা শেষ হয়ে যায়। সেটা হচ্ছে গিয়ে এক পাশে চাঁদ, এক পাশে সূর্য একদিক দিয়ে উঠছে, চাঁদ আরেক দিক দিয়ে ডুবে যাচ্ছে, এই একটা দৃশ্য আমরা দেখছিলাম। আর একটা মানে কথা কি, মানে এর পর থেকে মানে পুরো ট্রিপটার মধ্যে বিশেষ করে আমার কি হয়েছিল, হয়তো জানি না, হয়তো আমার মধ্যে পজিটিভ এনার্জিটা বেশি বলে কি এটা হয়েছে নাকি আমি জানি না, আমার আর মানে ওর সাথে বেশি কথা বলা, মানে ওর সাথে বেশি ইয়ে করা, এই জিনিসটা না হচ্ছিল না। আর ও দেখছিলাম আমাকে খুব একটা পছন্দ করছিল না বাকি ট্রিপটার মধ্যে, ও আমাকে সেরকম একটা পছন্দ করছিল না, মানে আমি যাই বলছিলাম তাতেই ও উল্টো কথা বলছিল পুরো ট্রিপটার মধ্যে। সকালবেলা আমি আমার বোনকে আর অদিতিকে বললাম যে ইনহেলারটা খুঁজে দেখতে একবার। আমার মাথায় স্ট্রাইক করেছে ওটা, যে ইনহেলারটা গেল কোথায়, ও যদি এনে থাকে তাহলে নিশ্চয়ই ইনহেলারটা ঘরে থাকবে, কোথাও নেই ইনহেলারটা। আমরা ডাস্টবিন খুঁজেছি, খাটের তলা খুঁজেছি, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ওই পাশটা খুঁজেছি, কোথাও ইনহেলারটা নেই। তখন আমি বললাম আমার বোনকে যে যদিও ইনহেলারটা এনে থাকে, ইনহেলারটা নেগেটিভ এনার্জিটা নিয়ে গেছে, ঠিক আছে। তখন আমরা সবাই রেডি হচ্ছি বেরোবো বলে, আমরা এসে যাব। তখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে গুরুদংমারের ওইদিকে, গুরুদংমার লেকের ওইদিকে। তো ওইখানে যাওয়ার পর আমাদের লাচুং যাওয়ার কথা। তো আমরা ঘুরে টুরে গুরুদংমার লেক ঘুরে টুরে
তো আমরা আবার আমাদের এই হোটেলটায় মানে ওই প্যাকেজের মধ্যে নিয়ম ছিল কি যে যে হোটেলে তুমি গিয়ে থাকবে সেই হোটেলে আবার দুপুরের লাঞ্চটা ওরা করায়। তো আমরা আবার ফিরে এসেছি ওই হোটেলে সাইট সিইং করার পর। আসার পরে নিচে ওই হোটেলের নিচে একটা ওয়াশরুম ছিল, ঠিক আছে। মানে তখনও যে ওর মধ্যে থেকে ব্যাপারটা সম্পূর্ণ পরিমাণে যায়নি, ওকে যে ডাকছে তার প্রমাণ হচ্ছে গিয়ে ও সেম হোটেলটায় ফিরে গেছি আমরা খাওয়ার জন্য। লাঞ্চ করা হয়ে গেছে। লাঞ্চ করার পর ও বলছে, অদিতিকে বলছে আর আমার বোনকে বলছে, যেহেতু ওরা হালকা রাশি, একটু 4 তলার ওয়াশরুমটায় যাবে আমার সাথে, আমার 4 তলাটায় না খুব যেতে ইচ্ছে করছে। আমি এই কথাটা যেই শুনলাম, আমি শোনার পরে আমি ভাবলাম নিচে ওয়াশরুম রয়েছে, ও 4 তলার ওয়াশরুমে কেন যেতে চাইছে। বারবার করে বলছি একটু 4 তলার ওয়াশরুমে চলো না, ওই ওয়াশরুমটা যাই, একটুখানি ওই রুমটায় যাই, একটু দেখে আসি। আমি তখন ওকে বকা দিয়ে বললাম কোথাও যেতে হবে না, তোর নিচে ওয়াশরুম আছে, নিচের ওয়াশরুমে যা। তো ওটাতেও ও রাগ করেছিল, কিন্তু আমি তো জানি আমি কেন বলছি। তো এটা করার পর আমরা বেরিয়ে যাই ওই হোটেল থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা লাচুংয়ে গেলাম। লাচুংয়ে আমাদের হোটেলটা যথেষ্ট ভালো ছিল, মানে এই হোটেলের থেকে অ্যাটলিস্ট। আর গিয়ে এই হোটেলে আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম দাদা কারেন্ট থাকবে তো, কারণ ওটা খুবই দরকার ছিল আমাদের, ঠিক আছে। তখন ওরা বললো হ্যাঁ আমাদের এখানে কারেন্ট থাকে। তবুও যাওয়ার পর একটু কারেন্ট চলে গেছিলো কিছু সময়ের জন্য। ওই লাচুংয়ে আমরা দুপুর নাগাদ পৌঁছে যাই। পৌঁছে গিয়ে ওখানে মনে হয় আমরা লাঞ্চও করেছিলাম, অতটা খেয়াল নেই, লাঞ্চও করেছিলাম। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে গিয়ে মানে লাচুংয়ে আমাদের যে হোটেলটা ছিল, এই করিডোরের এই পাশে দুপাশে রুম, মানে ওই প্যাকেজের মধ্যে যারা যায় তারা কি ওরকমভাবে মানে সেম মানে নিয়ম, আগের হোটেলটা যেরকম ছিল এই হোটেলটাতেও সেই সেম নিয়ম। এবার আমরা যেই ঢোকার পরে আমরা একদম লাস্টের ঘরটা নিয়েছি। আমি জানি না মানে কেন এটা হয়, ঠিক আছে, মানে আমরা মেয়েগুলোই কেন লাস্টের দিকে রুমগুলো চুজ করি, বাট সামহাউ হয়ে যাচ্ছিল সেটা। ছেলেগুলো বললো যে, আমার ভাই বললো যে আমরা তাহলে এই রুমটা নিচ্ছি। ঠিক আছে, আমাদের পাশেই হচ্ছে গিয়ে মানে আমাদের রুমটা এখানটায়, আমাদের ভাইদের রুমটা আগে, ঠিক আছে, করিডোরে, সেম করিডোর। এবার আমার না ওর সাথে থাকতে ইচ্ছে করছে না, মানে যে অফিস কলিগটা আছে ওর সাথে না আমার থাকতে ইচ্ছে করছে না, ভয় পেয়ে না, মানে কি বলবো, মানে হয়তো হতে পারে যে পজিটিভ এনার্জিটা এতটাই বেশি ছিল যে নেগেটিভ এনার্জিটার কাছে যেতে চাইছিল না, সেটার জন্য আমার ঠিক ওর সাথে এক রুমে থাকতে ইচ্ছে করছিল না। তো আমি কি করেছি, আমি রুম থেকে বেরিয়ে এসেছি। এবার আমার ভাইরা দেখি হোটেল থেকে বাইরে বেরিয়ে ওরা এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমি ওদের সাথে গিয়ে গল্প টল্প করছি। তো এবার অদিতি আর আমার বোন প্রেমা ওরা খুঁজতে এসছে, আমাকে দেখতে এসছে আমরা কোথায় আছি সবাই। আর ওই মেয়েটি ওইদিকে রুমের মধ্যে বসে আছে। ও বলছে না ঠিক আছে তোমরা যাও, আমি বসছি রুমে। ও ফ্রেশ না হয়ে ওখানে বসে আছে। আর আমি গিয়ে হালকা ফ্রেশ হয়ে নিয়ে আমি ভাইদের সাথে বাইরে দাঁড়িয়ে আসি। তো তখন আমার বোন আর অদিতি এসছে আমার কাছে, এসে বলছে যে, আমার বোন বলছে বর্দি জানিস না হেভি একটা ঘটনা হয়েছে। আমি কি হয়েছে? বলে আমি আর অদিতি দি করিডোর থেকে আমাদের রুমের দিকে যাচ্ছিলাম, তখন ও দেখি ভেতর থেকে আওয়াজ দিচ্ছে যে কে, অদিতি দি, প্রেমা দি আসছো। এটা জানা কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ ওই রুমটা, আমাদের রুমটা ছিল একদম লাস্টে, মানে ওখান থেকে দেখতে গেলে মুখ বের করে দেখতে হবে, ওটা কোনোভাবেই সম্ভব না বোঝা যে করিডোর থেকে কে হেঁটে আসছে। আমি বললাম তোরা বেশি ওইখানে থাকিস না, তোরা আমাদের সাথে সাথে থাক। আমার ভাইয়ের রুমে আমি এসেছিলাম, তো আমার ভাই মানে এসব শোনার পর বেশি বুদ্ধিমানও, ও কি করেছে, ও ওদের রুম থেকে আমাদের রুমে যেতে গেছে ওর সাথে কথা বলার জন্য, ঠিক আছে। ও দেখি একটু পরে দৌড়ে চলে এসছে আমার কাছে, এসে বলছে বর্দি আমি যাব না। আমি বললাম কেন, কি হয়েছে? বলছে আমি দরজার থেকে, আমাদের ঘরের দরজার থেকে বেরোতেও পারিনি, মাত্র ওই রুমের দিকে যাচ্ছি, তখন দেখি ওই পাশে রুম থেকে আওয়াজ আসছে, আমাকে বলছে কে আদর আসছিস, ঠিক আছে আমি যাব না ওখানে। আমি বললাম গেছিস কেন তুই?
তোদেরকে আমি বলছি বারবার করে যে ওর আশেপাশে না যেতে, তোরা গেছিস কেন? তো চলে এসছে আমার ভাই, এবার আমরা সবাই একসাথে রয়েছি। এইবার ওর দিকে আমি যখনই তাকাচ্ছি না, মানে ওর দৃষ্টিটা ওই ঘটনার পর থেকে খুব একটা ঠিকঠাক ছিল না, ঠিক আছে? তো আমার সেই কারণের জন্যও আরও ওর সাথে আরও ইন্টারাক্ট করতে ইচ্ছে করছে না। যাই হোক, এবার আমরা আশেপাশে ঘুরে টুরে রাত্রেবেলার ডিনার করে এসছি। আসার পরে লাচুংয়ে আমরা দেখতে পাচ্ছি যে শিলাবৃষ্টি হচ্ছে, আর ওখানকার শিলাবৃষ্টিটা না অন্যরকম হয়। আমাদের এখানে যেরকম গোটা গোটা এরকম মানে সাইজের বরফ পড়ে, তো ওখানে না ওরকম পড়ে না, একদম মিহি, মনে হচ্ছে যেন কেউ আর কি ওই যে সেই গোলা বানায় না, গোলা বানানোর সময় যে বরফের ইয়েটা পড়ে, ওরকম মিহি বরফের মতো এরকম শিলাবৃষ্টি হচ্ছে। তো আমরা কি করেছি, কতগুলো কুকুর ছিল ওই হোটেলে কুকুরগুলোকে, মানে এমনি তো আমরা ভাই বোনেরা কুকুরদেরকে খুব ভালোবাসি, ঠিক আছে? এবার আমরা কুকুরটাকে আদর করছি, কুকুরগুলোকে আদর করছি। আমাদেরকে দেখে কুকুরগুলো কিচ্ছু বলেনি, কিছু কিন্তু করেও নি, ডাকেও নি। ওই মেয়েটি যখন এসছে তখন কুকুরগুলো চেঁচানো শুরু করেছে, ঠিক আছে? এটা অনেক সিনেমার মধ্যেও দেখায় যে ওরা আগে থেকে বুঝতে পারে, অনেক ইসেও দেখেছি আমি, অনেক ঘটনার সাথেও আরও শুনেছি। তখন আমার ভাই আমাকে বলল যে, ভাই আর ভাইয়ের বন্ধু আমাকে বললো যে, বড়দি একটা জিনিস লক্ষ্য করলে, আমরা যখন ছিলাম তখন কিন্তু কুকুরগুলো কিন্তু ডাকছিল না, ও যখন এসছে সামনে তখন কিন্তু কুকুরগুলো কিন্তু ডাকা শুরু করেছে। তার মানে কি ওর মধ্যে থেকে এখনও যায়নি? আমি বললাম, দেখ তোরা ভয় পাস না, হয়তো যায়নি, বাট কিছু করছে তো না, থাকতে দে, যেরকমভাবে আছে সেরকমভাবে থাকতে দে, এইখানে তো কিছু করা সম্ভব না, কলকাতায় যাচ্ছি, তারপরে গিয়ে দেখছি কী করা যায়। আমি বললাম ঠিক আছে, যে যা রুমে যা। এবার সেদিনকেও আবার আড্ডা বসবে রীতিমতো, সেদিনকে আর ভুলেও কেউ ভূতের কথা শুনবে না, সেদিনকে ভূতের কথা শুনবে না, সেই দিনকে আলোচনা হচ্ছে যেটা আগের দিন রাত্রেবেলা ঘটনা হয়েছিল। মানে এবার আমার ভাইয়ের বন্ধুগুলো রীতিমতো ভয় পেয়ে রয়েছে, মানে তখনও ভয় পেয়ে রয়েছে। সেই মেয়েটি কোথায় ছিল যাকে ধরেছিল? ও পাশের ঘরে ছিল, ঠিক আছে? আমি আর ওকে আর ডাকিনি, সেরকম একা ছিল ওই রুমটায়। আমরা ভাইয়ের রুমে ছিলাম। আমরা বললাম যে ঠিক আছে, আগের দিন যখন ওরকম একটা ঘটনা ঘটে গেছে আমাদের রুমে, তো ওকে ওই রুমে থাকতে দে, আমরা তোদের ঘরে বসে গল্প করছি। তার কিছুক্ষণ পরে দেখি ও এসে আমাদের সাথে কিছুক্ষণের জন্য বসে আবার চলেও গেছে, ঠিক আছে? ওটা নিয়ে আলোচনা হচ্ছে। এবার লাচুং ঘোরা হয়ে গেছে, ইয়ামথাং ভ্যালিতে গেছি আমরা। ইয়ামথাং ভ্যালিতে গিয়ে প্রচণ্ড আনন্দ করেছি। আসার পরে আবার সেই হোটেলে লাঞ্চ খেয়ে আমরা এবার গ্যাংটকের জন্য যাচ্ছি। গ্যাংটকের জন্য যাওয়ার সময় আমার ভাই আর তার বন্ধু ইয়ার্কি মেরেই বলেছে কি যে, ভূতটা কোথায় আছে কে জানে। তখন ও বলছে, কেন, আমাদের গাড়ির ওপরে করেই তো যাচ্ছে, ঠিক আছে? আমি জানি না এটা ওই ইয়ার্কি মেরে বলেছিল না সত্যি সত্যিই বলেছিল, কেন আমাদের গাড়ির ওপরে করেই তো যাচ্ছে। এটা শুনে গাড়ির মধ্যে সবাই চুপ, ঠিক আছে? কারোর মুখ থেকে একটা আওয়াজও বেরোচ্ছে না। মানে ভাবতে পারছো, মানে মানুষ কত ভয় পেতে পারে। গ্যাংটকে যাওয়ার সময় আমার ভাইয়ের একটা বন্ধুর বাথরুম পেয়েছে, ও দাঁড়িয়ে বাথরুম করতে পর্যন্ত পারছে না, এত ভয় পেয়ে গেছে, ঠিক আছে? তারপরে গ্যাংটকে আসার পর ওর বিহেভিয়ারাল কিছু চেঞ্জ আমি লক্ষ্য করি, কিন্তু সেখানে তো তখনই কিছু করা সম্ভব না, কারণ তখনই কাউকে আমরা জানিও না, চিনিও না। আমরা না ওখানে একটা গণেশ টকিজ বলে একটা ইয়ে আছে গ্যাংটকে যখন ফিরে আসি তার পরের দিন আমরা ওই গণেশ টকিজে যাবো বলে ঠিক করি। তো আমরা গেছি গণেশ টকিজে। এবার গণেশ টকের ওখানে গিয়ে আমরা মন্দিরের ভেতর ঢুকেছি। এবার আমার ভাই আর তার বন্ধু দেখি আমার কাছে ছুটতে এসছে। আমি তখন গণেশজির সামনে বসে গণেশজির মানে ইয়ে করছি, পুজো টুজো দিচ্ছি, প্রার্থনা করছি। তো ভাইয়ের বন্ধু আর ভাই দেখি দৌড়ে এসছে। এবার ওরা বলে, বড়দি তুমি জানো তো, ও না মন্দিরের ভেতর ঢুকতে চাইছে না। আমি ঢুকতে চাইবে না তো, নেগেটিভ এনার্জি এখনও ওর মধ্যে রয়েছে, ঢুকতে চাইবে না তো। বলে না, আমি তাও বলেছি জোরজার করে একটা লাল সুতো বাঁধতে। আমি বললাম, দেখ তোরা যদি ইয়ে করতে পারিস, কিন্তু আমাকে বলিস না, মানে আমি বাঁধাতে যেতে পারবো না, আমার অতটাও ভালো লাগছে না ব্যাপারটা, আমি বাঁধাতে যেতে পারবো না। তখন ভাইয়ের বন্ধু বলল যে ঠিক আছে, দেখছি কি করা যায়। ও তো নাছরবান্দা,
আমার ভাইয়ের ওই বন্ধুটি, ও কি করেছে, ওকে ওই লাল সুতো বাঁধিয়েই ছেড়েছে, আর ও কিছুতেই বাঁধবে না সে লাল সুতো। তার কারণ হচ্ছে গিয়ে আমরা ওই 1920 বা ওরকম টাইপের সিনেমার মধ্যেও দেখেছি যে মানে ভগবানের আশেপাশে ওরা খুব একটা থাকতে চায় না। ও মানে মন্দিরের আশপাশ থেকে ঘুরে বেড়াচ্ছে, ও সেলফি তুলছে, কিন্তু ও মন্দিরের ভেতর ঢুকছে না, অথচ ওর গলায় একটা গণেশের লকেট আছে, গণেশজির লকেট ছিল। আর ও সেই মেয়ে মানে গণেশের মানে মুখ দর্শন করতে চাইছে না, এরকম ও বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এরকম ওই দিনটা কাটানো হলো। কাটানোর পরে আমাদের ফেরার যখন মানে আমরা যখন যে ফিরে আসার পর আমি দেখো একটা দায়িত্ব তো থাকে, এরপর তারপরে আমি ওর মাকে ফোন করলাম। আমি ওর মাকে ফোন করে বললাম যে কাকিমা এই ঘটনা হয়েছে, পারলে তোমরা একটু কিছু করে নিও। তখন ওর বাবা প্রথমে বিশ্বাস করতে চায়নি, এবার আমি বললাম ওর মাকে, এবার ওর মা একটু বিশ্বাস করেছে। তখন ওর মা বলল যে এরকম হয়েছে নাকি, আমি বললাম হ্যাঁ এরকম হয়েছে। এবার অফিসে যাওয়ার পর আমি ওর মুখটা তো আমরা তো সবসময় দেখি, ওর মুখটা ফ্যাকাশে টাইপের ছিল, ঠিক আছে। এইরকম টাইপের মুখ আমি আগেও দেখেছি, কারণ অদিতির সাথে যখন সেম ঘটনাটা ঘটেছিল তখন অদিতির সাথেও এই জিনিসটা হয়েছিল। ওই ঘটনাটা অন্য আরেকদিন বলবো, হ্যাঁ। সেটা আমি দেখেছি, অদিতির মুখটা যেরকম টাইপের ফ্যাকাশে ছিল ওর মুখটাও সেম ফ্যাকাশে, ঠোঁটটা একটু হোয়াইটিশ টাইপের হয়ে গেছে, মানে ব্লাড নেই এরকম টাইপের হয়ে গেছে। আমরা যখন ফিরে চলে এসেছি, একদম ফিরে যখন চলে এসেছি তখন অফিসে এসে আমি এটাও দেখতে পাচ্ছি। দেখার পর আমি শিওর হলাম, আমার মনে হলো যে যায়নি হয়তো এখনও, অনেক সময় থাকে না সুপ্ত অবস্থায় থাকে, বোঝা যায় না। তো যদি আরও বড় কিছু করে ফেলে সেটা থেকে বাঁচার জন্য আমি ওর মাকে ফোন করে বললাম যে কাকিমা এই জিনিসপত্র হয়েছে, তুমি একটা কাজ করো, তুমি না ওকে কাউকে দিয়ে দেখিয়ে নিও। তো দেখিয়ে নিয়েছিল, দেখিয়ে নেওয়ার পর মানে আমি যতদূর শুনেছি ওর বাড়িতে যেটা হয়েছিল সেটা হচ্ছে গিয়ে যেদিনকে ওকে দেখে যায় সেদিনকে ওর ভাই, ওর বাবা মা আর ও একই রুমে শুয়েছিল। ওই যে যাওয়ার আগে একটা সাইন দিয়ে যায়, ওর ভাই আর ও নিচে শুয়েছিল, কোনো একটা কারণে ওদের বাড়িতে গেস্ট এসেছিলো, ওর ভাই আর ও নিচে শুয়েছিল, ওর বাবা মা বিছানায় শুয়েছিল। ওর ভাই নাকি হঠাৎ করে দেখেছে আলমারির ওপর কেউ একটা বসে আছে, হাত পা গুটিয়ে এরকমভাবে। আর ওর ভাই দেখেছে ওপর থেকে কিছু একটা ছুঁড়ে মেরেছে, ঠিক আছে। ছুঁড়ে মারার পর যেই বলেছে যে ও হঠাৎ করে হকচকে উঠে গেছে যে কেউ একটা বসে আছে ওপরে, আমার দিকে কিছু একটা ছুঁড়ে মেরেছে। তখন ওরা দেখছে ঘুম থেকে ওঠে, ওর কাছে না একটা মাফলার ছিল, ও পুরো ট্রিপের মধ্যে ওই মাফলারটা পড়েছিল, ওই মেয়েটি ওই মাফলারটা ওর পায়ের কাছে পড়ে আছে, ওর ভাইয়ের পায়ের কাছে। মেবি হতে পারে যে যাওয়ার আগে সিম্বল দিয়ে গেছে, ঠিক আছে। এটা তো অনেক সময় হয়, মানে শুনেছি, যেটা আমি আগেও বলেছি, শোনা যায়, হয়তো ওটাই ওই সিম্বলটা ছিল। তারপরের থেকে ও আবার স্বাভাবিক হয়ে যায়। কিন্তু এখানে তো শেষ ঘটনা, তার আগে একটা মানে অদ্ভুত জিনিস হয়েছিল। ও যে ওই দিনকে রাত্রিবেলা মানে ওর সাথে এই সব যে ঘটনা হয়ে গেছে, ও পরের দিন সকালবেলা উঠে কিচ্ছু মনে ছিল না। ও বমি করেছে, ও ঠান্ডা লাগছিল বলেছে, ও আমার ওপর চিৎকার করেছে, এসব কিছুই মনে ছিল না। এটাই ছিল ঘটনা। আমরা একটি ঘটনা শুনলাম দিদির কাছে, এবার আপনারা বিচার করবেন যে এটা কতটা মানে বৈজ্ঞানিক কিছু আপনাদের কাছে যদি কিছু থেকে থাকে, বা আপনারা যদি জানাতে পারেন যে এটা কি কারণে হয়েছিল, নেগেটিভ এনার্জি বা কি ভূত বা নেগেটিভ এনার্জি বলবেন নাকি আত্মা, অতৃপ্ত আত্মা কি বলবেন, সেটা আপনারা বিচার করে আমাদেরকে কমেন্টে জানাবেন। এবং এইরকম যদি আপনাদের সাথে কখনো হয়ে থাকে আমাদেরকে জানাতে পারেন মেসেজ করে বা ইমেল করে, আমরা আপনাদের কাছে পৌঁছে যাব সেই ঘটনাটি শোনার জন্য। আর HR নিউজ কখনোই আপনাদেরকে বলতে চাই না যে আপনারা ভূতে বিশ্বাস করুন বা ভূতে ভয় পান। আমরা শুধু আপনাদেরকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা এবার আপনারা বিচার করবেন যেটা কতটা সত্য বা কিভাবে এটা হতে পারে। বাকি দেখা হবে আপনাদের সাথে আরেকটু অন্য ভিডিওটি। ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন HR নিউজ। নমস্কার।